আমি মনে করি ফজলুর রহমান জয়ী হয়েছে, তা জানা যায়। ফলে সে মুক্তিযুদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এবং এনসিপি এবং জামাতের বিরুদ্ধে বক্তব্যটা দিয়েছেন। সঠিক বেটি কতটুকু হয়েছে আমি জানি না, সেটা নিয়ে আমি আলোচনা করবো না। তবে উনি ঝুঁকি নিয়েছেন ওনার নিজের অবস্থানের কারণে, এটাই স্বাভাবিক। উনি যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি তো আমি মনে হয় প্রাথমিক জয়ী হয়ে গেছেন উনি, কারণ উনি ঝুঁকিও নিয়েছেন, টিকেও গেছেন। পাশাপাশি উনাকে মাত্র 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে। তার মানে উনার আগামীতে নির্বাচন করার সম্ভাবনাটাকে এখন উড়ায় দিতে পারেন না। ফলে ফজলুর রহমান সাহেব তার রাজনীতিতে একটা ছক্কা মেরেছে এবং ছক্কাতে সে জয়লাভ করেছে। আপনি দেখতে পাচ্ছেন যে তাকে যেভাবে রক্ষা করা হয়েছে মব জাস্টিস থেকে, এটা একটা অনন্য দৃষ্টান্ত বাংলাদেশে সৃষ্টি হয়েছে। এখন মব জাস্টিসকে মোকাবেলা করা হবে, এটা সরকার অত্যন্ত সিরিয়াস ভাবে প্রমাণ করে দিয়েছেন গত রাত্রে, এক রাত্রে আগে। সেখানে যেভাবে পুলিশ সেনাবাহিনী ফজলুর রহমান সাহেবকে রক্ষা করার জন্য গিয়েছেন, যেভাবে বুক ফুলাইয়া ফজলুর রহমান সাহেব প্রেস কনফারেন্স করেছেন সুপ্রিম কোর্টের চত্বরে বসে, তাতে কি বোঝা যাচ্ছে মব জাস্টিস গুলোকে প্রতিহত করা হবে। এই ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এবং সরকার তার অবস্থানটা পরিষ্কার করে দিয়েছে। এখানে তো জয়, ফজলুর রহমান একটা ভীষণ জয় হয়েছে। আই কনগ্রেচুলেট হিম। সে ঝুঁকি নিয়েছে এবং সে ঝুঁকিতে তার 3টা লাভ হয়েছে। একটা, সে মব জাস্টিসের বিরুদ্ধে জাতিকে দাঁড় করাতে পেরেছে, এটা তার সফলতা। মব জাস্টিসকে প্রতিহত করার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং সরকার এগিয়ে আসছে, এটা একমাত্র ফজলুর রহমানের কৃতিত্ব। উনি সেটা প্রতিহত করতে পেরেছে। দ্বিতীয়ত, উনি বিএনপির আগামী নির্বাচনের টিকিট তো কনফার্ম করে ফেলেছেন। যেহেতু 3 মাসের জন্য স্থগিত করা হয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে আগামীতে উনাকে নমিনেশন দেওয়া হয়তো হবে। আর 3 নম্বর তিনি যেটা পরিষ্কার করেছে সেটা হচ্ছে ওনার এলাকাতে উনি আওয়ামী লীগের ভোটার দেখে ওনার পাশে পাবেন, এই দিয়েছেন। আব্দুল হামিদ সাহেব নীরবে তাকে সমর্থন দিবেন, যেহেতু সে বিএনপি, যেহেতু সে জামাত এবং এনসিপির বিরুদ্ধে দাঁড়াবে। ফলে ইটনা অষ্টগ্রাম মিটামনের আওয়ামী লীগের ভাইয়েরা এবং সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের অনুসারীরা, তারা স্বাভাবিকভাবে ফজলুর রহমানকে অনেক বেশি নিরাপদ মনে করবে। ফলে তিনি তাদের আস্থা এবং তাদের পাশে তার কাছে নিয়ে আসার জন্য ফজলুর রহমান সফল হয়েছে। আমি মনে করি ফজলুর রহমানের গত 1 সপ্তাহ মুভমেন্টটাকে একটা সফলতা দিয়েছে। উনার এই 3 মাসের স্থগিতাদেশ, এটা মূলত উনারই একটা বিজয় বলা যায়। আমি মনে করি এটা বিজয় হয়েছে এবং দল খুব স্মার্টলি অ্যাক্ট করেছে। একদিক দিয়ে জামাত এবং অন্যান্য যারা বিরোধিতা করেছে তাদেরকেও বললো ঠিক আছে তোমাদের অ্যাকশন নিলাম, আবার এদিক দিয়েও তার অবস্থান ঠিক রেখেছে। কারণ দিনের শেষে ওই এলাকাতে ফজলুর রহমান ছাড়া কিন্তু বিএনপির কোনো ভালো যোগ্য প্রার্থী নাই, এই প্রার্থী নির্বাচনে প্রতিযোগিতা করতে পারবে। বিএনপি যদি আসনটা চায়, ইটনা অষ্টগ্রাম মিটামনি আসনটা যদি পুনরুদ্ধার করতে চায়, একসময় ছিল জিয়া রহমানের আমলে আমরা সেই আসনটা পেয়েছিলাম। ওখানে আমরা ওই কাঞ্চন বলে একজন, ফরহাদ আহমদ কাঞ্চন বলে এক ভদ্রলোক, উনি পাশ করেছিলেন জিয়ার আমলে। তারপরে আসনটা আমরা পাইনি, মাঝখানে একবার জাতীয় পার্টি পেয়েছিল, যেখানে ভোটার বিয়ে নির্বাচন হয়েছিল তখন। তো তারপরে থেকে লাগাতার এই আসনটা আব্দুল হামিদ সাহেবের কবজায় ছিল, পরবর্তীতে ওনার ছেলের কবজায় নিয়েছে। কাজে এখানে ফজলুর রহমান একজন একটা শক্তিশালী বিএনপির প্রার্থী, তাকে টিকায় রাখতে হবে। কাজে ফজলুর রহমান সাহেব আমি মনে হয় সফল, উনি ভালো করেছেন, ব্রেভো, আমি তাকে ব্রেভো বলি, কনগ্রেচুলেশনস, যে উনি ওনার যে ঝুঁকিটা নিয়েছেন সেই ঝুঁকিতে উনি সফল হয়েছেন। এতে ঘাবড়ানোর কিছু নাই। রাজনীতি এরকম ঝুঁকি নিতেই হবে। রাজনীতিবিদদের জেল, ফাঁসি এগুলো তো জাস্ট কখনো হবে কখনো হবে না। অনেকে ফাঁসি হয়েও জয়ী হবে, রাজনীতিতে ফাঁসি হয়েও জয়ী হবে, আবার অনেকে জেলে গিয়েও জয়ী হবে। উনি তো হারায় যান নাই। ফজলুর রহমান তো এখন টিকে আছেন। আজকের বাংলাদেশে আমাদেরকে ফজলুর রহমানকে নিয়ে আলোচনা করতে হচ্ছে, এটা ফজলুর রহমানের অ্যাচিভমেন্ট। আমি মনে করি ফজলুর রহমান জয়ী হয়েছে। কাজে আপনি আপনার আত্মীয় হয়, আপনার এলাকার মানুষ, আপনি ঘাবড়ানোর কিছু নাই। ফজলুর রহমান এবার জিতে গেছে এবং আগামী ইনশাআল্লাহ নির্বাচনে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসাবে সে কিশোরগঞ্জের লিড করবে। তো আওয়ামী লীগ সরকারের সবচেয়ে চরম ব্যর্থতা হলো এবং চরম দৃষ্টতা হলো মুক্তিযুদ্ধকে তারা পণ্য বানিয়ে ফেলেছেন। ফলে আজকে মুক্তিযুদ্ধ নিয়ে গর্ব করার মতো আমাদের কিছু নাই এবং মুক্তিযুদ্ধের সংখ্যা অনেক কমে গেছে। আজকে যদি নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধকে সম্মান না করতে চায়, সম্মান না করে, তাহলে আপনি তো জোর করে সম্মান আনতে পারবেন না। আর এখানে ফজলুর রহমানের এই মুভমেন্টের সঙ্গে মুক্তিযুদ্ধের সম্মানের কোনো প্রশ্ন নাই। উনি তো আজ পর্যন্ত আহ্বান জানান নাই যে আসেন মুক্তিযুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হই, আসেন মুক্তিযুদ্ধ আমরা রাস্তায় দাঁড়াই, আসেন আমরা যেখানে মুক্তিযুদ্ধ আছি
আসেন আমরা বিএনপি মুক্তিযুদ্ধ একখানে হই, আহ্বান জানান নাই। উনি উনার বক্তব্যের মধ্যে রাজাকারদের বিরুদ্ধে, এই জামাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে কথা বলে গেছেন, বলেছেন ওনার রাজনৈতিক অবস্থানের কারণে। সেখানে মুক্তিযুদ্ধের বিষয় তো কোনো বিষয় না, উনি মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষে তো ব্যাপার না, উনি মুক্তিযুদ্ধকে নিয়ে তো কোনো বড় কথা বলেন নাই, মুক্তিযুদ্ধকে নিয়ে আহ্বান জানান নাই। এই ছাত্ররা যখন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আন্দোলন করেছিল, মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন করেছিল, যখন কোটার বিরুদ্ধে আন্দোলন করেছিল, তখন তো ফজলুর রহমান সাহেব কথা বলেন নাই, অন্ত নীরব ছিলেন, চুপ ছিলেন। এখন কেন কথা বলছেন? এখন কথা বলছেন তার রাজনৈতিক ইকুয়েশনের কারণে। উনি এখন আওয়ামী লীগের ভোটটা টানতে যাচ্ছেন এবং আওয়ামী লীগকে মনে করতেছেন মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক, যেটা আমি কখনই মানতে রাজি নই। আমরা মনে করি না আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক। কারণ মুক্তিযুদ্ধ করেছে জিয়াউর রহমানের সেক্টর কমান্ডার এবং সেক্টর কমান্ডাররা, মুক্তিযুদ্ধের মুক্তি বাহিনী যারা যুদ্ধ করেছে, মুক্তি বাহিনীর সংখ্যা আওয়ামী লীগ অনেক কম, মুক্তিযোদ্ধার সংখ্যা অনেক কম আওয়ামী লীগে। এবং যারা আজকে মুক্তিযোদ্ধার দাবি করে তারা বেশিরভাগই হলো প্রকৃত যোদ্ধা নয়। কাজে সেই বিষয়ে বিতর্ক যাচ্ছে না। কাজে আজকে যদি আমাকে মুক্তিযুদ্ধকে যদি আমার নতুন প্রজন্ম সম্মান না করে, এটা আমার ব্যর্থতা, এটা তো আমার লজ্জার ব্যাপার, আমার সম্মানের ব্যাপার। আমার জাতি যে দেশ আমি তৈরি করে দিলাম, সেই আমার সন্তান, আমার পুত্র, আমার নাতি, আমার যারা প্রজন্ম, তারা আমাকে আর সম্মান করে না, এটা নিয়ে আমি জোর গলায় কথা বলতে হবে, এটা তো আমার লজ্জাস্কর। তার চেয়ে বরঞ্চ আসেন আমরা রাজনীতি সঠিক করি। আসেন ফজলুর রহমান সাহেব যে মুখটা নিয়েছে, উনি যদি জামাতের বিরুদ্ধে অবস্থানটা পরিষ্কার করতে চান, তাহলে আরো অনেক আগে পরিষ্কার করার সময় ছিল। আমরা তো 91 সালে পরিষ্কার করেছি, 91 সালে বলে আসছি এটা। আমরা তো মুক্তিযুদ্ধ আন্দোলনের আগেই বলেছি এটা, যে এটা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যাচ্ছে, এটা আমরা সমর্থন করতে পারি না। তাদেরকে আহ্বান জানিয়েছিলাম 3 আগস্টে 2024 সনে, যে আপনারা পরিষ্কার করেন যে এই সরকার পতন হলে তার আগামী সরকার কে হবে। ওই সেদিন তো আমাদের লোকেরা বলে নাই, কথা বলে নাই। কাজে এটাকে এই সুরসুরি দিয়েন না, মুক্তিযুদ্ধ নিয়ে সুরসুরি দিয়েন না ভাই। এটা নিজের লজ্জা লাগে যে আমার সম্মান আমি রাখতে পারি নাই, কারণ আমাকে কেউ সম্মান করে না, এটা বারবার মনে করা দিচ্ছেন, বারবার বলতেছেন।